তো বন্ধুরা, আজকে আমরা জিওগ্রাফি অনার্সে ইকোনমিক জিওগ্রাফি পেপারের টপিক রেশনাল চয়েস থিওরি অর্থাৎ যুক্তিসঙ্গত নির্বাচন তত্ত্ব কি সেটা সম্পূর্ণ আজকে বিস্তারিত জানবো। ঠিক আছে, তো তোমাদের একদম খুবই সহজ ভাষায় বোঝাবো, উদাহরণ দিয়ে এক ঝটকায় তোমরা বুঝে যাবে। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করি। রেশনাল চয়েস থিওরি অর্থাৎ যুক্তিসঙ্গত নির্বাচন তত্ত্ব। অর্থনৈতিক, সামাজিক প্রভৃতির নানা ক্ষেত্রে মানুষ নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে। অর্থাৎ একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য মানুষকে নির্বাচন করতে হয় কতগুলো প্রোডাক্টের মধ্যে দিয়ে। তো এই রেশনাল চয়েস থিওরিতে মানুষের যুক্তিসঙ্গত বুদ্ধিকে কাজে লাগিয়ে কিভাবে নির্বাচন করে সেই বিষয় এই থিওরিতে বলা হয়েছে, অর্থাৎ এই তত্ত্বে বলা হয়েছে। তো এই নির্বাচন তত্ত্বের যেসব প্রবক্তারা, তাদের নাম আমাদের জানা দরকার, তো আমি বলে দিচ্ছি নামগুলো। উইলিয়াম স্ট্যানলি জেভেন্স, গ্যারি বেকার, ড্যানিয়েল খানম্যান, বাইরন মিলার অ্যান্ড ডোনাল্ড গ্রিন। তো প্রমুখের গবেষণার ভিত্তিতে রেশনাল চয়েস থিওরিটা তৈরি করা হয়েছে। ঠিক আছে, তো এবার জেনে নিই হোয়াট ইজ চয়েস অর্থাৎ নির্বাচন কি। বিভিন্ন বিকল্পের মধ্যে থেকে কোনো একটা বস্তু বা কোনো একটা দ্রব্যকে নিজের আয়ত্তে আনা এবং সেটাকে কাজে লাগানো, সেটাই হচ্ছে নির্বাচন। এবার যদি বলে সাধারণ মানুষ কিভাবে নির্বাচন করে, নির্বাচন করা হলো মানুষের স্বাভাবিক প্রবণতা এবং জন্মগত ধর্ম। সাধারণ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিয়ত নির্বাচন করে চলেছে। যে বস্তু বা যে দ্রব্য থেকে বেশি উপযোগ বৃদ্ধি করা যাবে, বেশি ভোগ করা যাবে, সেটাকেই মানুষ আগে নির্বাচন করে। উদাহরণস্বরূপ বলা যায় যে নিত্যযাত্রীর ভিড় ঠাসা বাস বা ট্রেনের তুলনায় ফাঁকা বাস বা ট্রেন বেশি পছন্দ করে। অর্থাৎ এখানে নির্বাচন তার স্বাচ্ছন্দ্যের লুকিয়ে রয়েছে, অর্থাৎ তার স্বাচ্ছন্দ্যের উপর ভিত্তি করে সে নির্বাচন করছে। এবার যদি বলে পেশাগত বা বিষয়গত নির্বাচন কি অর্থাৎ প্রফেশনাল চয়েস কি, তাহলে কি বলবো, বিভিন্ন বিষয়ে দক্ষ বা বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী বা তাদের সুবিধা অনুযায়ী নির্বাচন করে। উদাহরণস্বরূপ বলা যায় যে একজন চাষি কোন সময় তার জমিতে কোন ফসল চাষ করলে লাভজনক হবে, অর্থাৎ তার পক্ষে লাভ হবে, তো সেই ফসলই সে তার জমিতে চাষ করবে সেই সময়। ঠিক আছে, তো এটা হলো তার অকুপেশনাল চয়েস অর্থাৎ পেশাগত নির্বাচন। তো এই যে এতক্ষণ ধরে যে বললাম অকুপেশনাল চয়েস, তারপর চয়েস কি, তারপর সাধারণ মানুষ কিভাবে নির্বাচন করে, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন টাইপে আসতে পারে, তাই জন্য তোমাদের বলে দিলাম। ঠিক আছে, তো এবার আসছি কন্ট্রোল অর বেসিস অফ চয়েস। নির্বাচনের নিয়ন্ত্রক সমূহ বা ভিত্তি। এক নম্বর কি দ্রব্যের দুষ্প্রাপ্যতার ভিত্তিতে নির্বাচন, অর্থাৎ বাজারে কোনো সম্পদ বা দ্রব্য দুষ্প্রাপ্য হলে তখন উপভোক্তা বা ক্রেতা যে অনুরূপ বা বিকল্প যেসব রয়েছে প্রোডাক্ট, অর্থাৎ যে দ্রব্যগুলো বিকল্প রয়েছে সেই প্রোডাক্টে যেটা দুষ্প্রাপ্য, সেটা কেনার বেশি চেষ্টা করে। যেমন এখানে যদি একটা উদাহরণ দিয়ে বলি তাহলে তোমরা এক ঝটকাতে বুঝে যাবে কি, যেমন বাজারে যদি ওজনদার ইলিশের দাম অর্থাৎ বড় বড় ইলিশের দাম যদি আকাশ ছোঁয়াবে বা দুষ্প্রাপ্য হয়, তখন কিন্তু ক্রেতা বা উপভোক্তারা বা যারা কিনতে যাচ্ছে তারা কিন্তু ওই বড় মাছের তুলনায় ছোট ইলিশ মাছ কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তাদের পকেট ফ্রেন্ডলি হয়। ঠিক আছে, তো সেটাই বলা হচ্ছে এই পয়েন্টে। তো আমি এখানে ভুলে গেছি, একটু লিখে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কি কি আমি টপিক ডিসকাস করছি। 2 নম্বর হলো শিল্পের লাভজনক বা কম খরচের অবস্থানের জন্য নির্বাচন। তো শিল্পের অবস্থানের ক্ষেত্রে সংগঠক শিল্পকে কাঁচামালের কাছে না কাঁচামালের মাঝামাঝি স্থানে না কাঁচামালের থেকে দূরবর্তী স্থানে শিল্পকে গঠন করবে, এই তিনটি বিকল্পের মধ্যে নির্বাচন বা চয়েস করে থাকে। তো সেটাই বলা হচ্ছে এই পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হলো ক্রেতা বা উপভোক্তার তৃপ্তির উদ্দেশ্যে নির্বাচন, অর্থাৎ ক্রেতা বা উপভোক্তার নির্বাচন তার নিজের পছন্দ, স্বাচ্ছন্দ্য এবং তৃপ্তির উপর নির্ভর করে। এখানে প্রতিটি ক্রেতা বা উপভোক্তা হলো একটা ইকোনমিক ম্যান বা হোমো ইকোনমিকাস, যেটা আমি বলেছিলাম যে ইকোনমিক ম্যান কাকে বলে। তোমরা যদি না জানা থাকে তা আমি আগের ভিডিওটা বানিয়ে দিয়েছি, একটা ফুল ভিডিও যে ইকোনমিক ম্যানের ওপর। ঠিক আছে, পুরো সহজভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি, তো তোমরা এই ভিডিওটা দেখার পর তারপর এই ভিডিওটা দেখতে পারো, আমি এন্ড স্ক্রিনে লাগিয়ে দেবো। 4 নম্বর হলো উৎপাদক ও উপভোক্তার বর্তমান অবস্থার ভিত্তিতে নির্বাচন, অর্থাৎ উৎপাদক ও উপভোক্তা বর্তমান অবস্থাকে সূচক ধরে নিয়ে নানান ধরনের নির্বাচন করে। এটা উদাহরণস্বরূপ যদি বলতে হয় তাহলে তোমরা খুব সহজেই বুঝে যাবে যে স্থায়ী আমানতে ব্যাংকের সুদের হার বারবার কমালে বিনিয়োগকারীরা ধরে নেয় যে আগামী দিনে আরো কমবে সুদের হার, তাই জন্য তারা কি করে, স্থায়ী আমানতে টাকা না রেখে তারা মিউচুয়াল ফান্ডকে প্রেফার করে। তো সেইভাবে এখানে উৎপাদক ও উপভোক্তা বর্তমান অবস্থার ভিত্তিতে নির্বাচন করে। ঠিক আছে, 5 নম্বর হলো দামের ভিত্তিতে নির্বাচন। ক্রেতা বা উপভোক্তরা ওই পরিষেবাকে কতটা ব্যবহার করে নিজের কাজে লাগাবে সেটার উপর নির্বাচন করে, অর্থাৎ দাম বেশি হলে তাদের সে ব্যবহারটা সে কমিয়ে দেয়। তো উদাহরণস্বরূপ বলতে গেলে বাজারে যদি হট করে টমেটো এবং পেঁয়াজের দাম বেড়ে যায়, তখন কিন্তু মানুষ বা ক্রেতারা ওই পেঁয়াজ বা টমেটো কম কেনার চেষ্টা করে, অর্থাৎ তার পকেটে কত টাকা আছে সেই সাধ্য মতো সেই দ্রব্য সামগ্রী কিনে থাকে। তো এটা গেল আমাদের কন্ট্রোল অর বেসিস অফ চয়েস। ঠিক আছে, তো এর মধ্যেই এতগুলো 5টা পয়েন্ট ছিল। তো এবার আসছি 5 নম্বর, প্রিন্সিপাল অফ রেশনাল চয়েস। তো এইগুলো হলো সব পয়েন্ট। ঠিক আছে, তোমাদের যদি রেশনাল চয়েস থিওরি দেয় তাহলে এগুলো তোমরা সব পয়েন্ট করে করে যা যা বললাম ভালোভাবে বুঝে লিখে দেবে। ঠিক আছে, তো এবার আসি প্রিন্সিপাল অর্থাৎ নীতি কি, রেশনাল চয়েসের নীতি কি, অর্থাৎ যুক্তিসঙ্গত নির্বাচনের নীতি কি। তো তত্ত্ব হিসাবে যুক্তিসঙ্গত নির্বাচন একটা অর্থনৈতিক নীতির ওপর প্রতিষ্ঠিত। নীতিটা এই যে ব্যক্তি সর্বদা বিচক্ষণ এবং মাথা বুদ্ধি জ্ঞান সব খুলে সে নির্বাচনটা নেয়।
বা নির্বাচন করে, এই যে নির্বাচন করার পর যে সিদ্ধান্ত গ্রহণ করছে তার ফলে সে নিজের স্বার্থকে রক্ষা করে, ব্যক্তিকে সবচেয়ে বেশি সুবিধা তৃপ্তি দেয়। আর এখানে যে আমি ব্যক্তি স্বার্থের কথা বললাম, এখানে কিন্তু সে ব্যক্তিকে স্বার্থপর বোঝায় না, এখানে কিন্তু সে তার নিজের স্বার্থের জন্য করে ঠিকই, কিন্তু সে পরের স্বার্থকেও দেখে, অর্থাৎ সে স্বার্থপর নয়, যেমন আমি ইকোনমিক ম্যানও বলেছিলাম। ঠিক আছে, তো এটা গেল আমাদের প্রিন্সিপালস অফ রেশনাল চয়েস। এবার আসছি এলিমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশন অফ রেশনাল চয়েস, অর্থাৎ যুক্তিসঙ্গত নির্বাচনের উপাদান বা অনুমান সমূহ। তো এখানে কি কি আছে আমরা একটা একটা করে লিখেও দিই। ঠিক আছে, 1 নম্বর হলো ইন্ডিভিজুয়ালিজম। ইন্ডিভিজুয়ালিজম অর্থাৎ ব্যক্তি কেন্দ্রিকতা, অর্থাৎ একটা ব্যক্তি তার সুখ, স্বাচ্ছন্দ্য, পছন্দ, কিভাবে তার অর্থনৈতিক ক্ষেত্রে উপযোগ বৃদ্ধি হবে, এইসব কথা মাথায় রেখে সে নিজের জন্য এই সিদ্ধান্তটা নিয়ে থাকে, তাই জন্যই বলা হয়েছে ব্যক্তি কেন্দ্রিকতা বা ইন্ডিভিজুয়ালিজম। 2 নম্বর হলো অপটিম্যালিটি বা অনুকূলতা। ব্যক্তি তার সুযোগ সুবিধা কথাগুলো মাথায় রেখে তার পক্ষে যা অনুকূল সেই সিদ্ধান্ত নেয়, অর্থাৎ সে উটপটাং কোনো সিদ্ধান্ত নেয় না, সে সব দিক মাথায় রাখে, দেখে যেটা অনুকূল, অর্থাৎ তার পক্ষে যে কাজটা করা সহজ হবে সেই কাজটা সে করে বা সেই সিদ্ধান্ত সে নেয়। 3 নম্বর হলো স্ট্রাকচার। স্ট্রাকচার বা গঠন, কোনো ব্যক্তির কাজের গঠন ও আদর্শ অবস্থা থেকে অন্য অবস্থায় আলাদা হবে এবং এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে আলাদা হয়। তো 4 নম্বরটা হলো সেলফ ইন্টারেস্ট। ব্যক্তি স্বার্থ, অর্থাৎ ব্যক্তি তার প্রতিটি কাজ নিজের স্বার্থ পূরণে সক্ষম করে, অর্থাৎ নিজের স্বার্থের দিক থেকে ব্যক্তি সে কাজটাকে সম্পন্ন করে বা সিদ্ধান্ত নিয়ে থাকে। 5 নম্বর হলো রেশনালিটি বা যৌক্তিকতা। ব্যক্তির সিদ্ধান্ত তার যুক্তি ও বিবেচনার উপর প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ ব্যক্তির যুক্তি দিয়ে সে সিদ্ধান্তটাকে সে নির্বাচন করবে, তো সেটাই বলা হয়েছে। 6 নম্বর কমপ্লিটনেস অফ অল্টারনেটিভস, অর্থাৎ বিকল্পগুলির মধ্যে তুলনাযোগ্যতা। ব্যক্তি তার বিবিধ বিকল্পের মধ্যে যখন তুলনা করে তখন একটা বিকল্পের মধ্যে একটা বিকল্প তুলনীয় হওয়া উচিত। এখানে যদি তোমাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমরা খুব সহজে বুঝে যাবে। অর্থাৎ একটা তৃষ্ণার্ত ব্যক্তির কাছে 1 গ্লাস ঠান্ডা পানীয় জল এবং 1 গ্লাস শরবতের মধ্যে তুলনা চলতে পারে, কখনোই 1 গ্লাস ঠান্ডা জলের সাথে বিরিয়ানির মধ্যে তুলনা চলবে না, কারণ সেই তুলনীয় জিনিস না, দুটো কিন্তু আলাদা জিনিস। তো সেটাই বলা হচ্ছে এই পয়েন্টে। 7 নম্বর হলো ট্রানজিটিভিটি অফ অল্টারনেটিভস। এর বাংলা হলো বিকল্পগুলির উপযোগের সাজুজ্য। ব্যক্তি যে বিকল্পগুলির মধ্যে থেকে তার পছন্দ বিকল্পটি নির্বাচন করে সেই বিকল্পটির বৈশিষ্ট্য বা উপযোগের সাজুজ্য থাকা দরকার। তো এটা একটা উদাহরণ দিয়ে বললে আরো সহজ হবে। যেমন শীতকালে একজন ক্রেতা দোকানে গিয়ে গরম জামা কেনার জন্য একটা সোয়েটার, জ্যাকেট এবং কোটের সাথে তুলনা করবে। তো এখানকার লাস্ট পয়েন্টটা কি আছে, 8 নম্বর পারফেক্ট ইনফরমেশন, অর্থাৎ যুক্তিসঙ্গত নির্বাচনের জন্য ধরে নেওয়া হয় যে ব্যক্তি সে বিষয়টা সম্পর্কে সব জানে, অর্থাৎ ব্যক্তির কাছে যে বিকল্পগুলি দেওয়া রয়েছে তার সম্বন্ধে সে সব জানে, তার সম্পর্কে সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ তথ্য তার জানা আছে, তার ভিত্তিতে সে বহু বিকল্পের মধ্যে থেকে সে একটাকে নির্বাচন করে। তো এটাই বলা হচ্ছে লাস্ট পয়েন্ট, যেটা কি পূর্ণাঙ্গ তথ্য বা পারফেক্ট ইনফরমেশন। এবার আসছে এর ক্রিটিসিজম, যেটা না বললে কিন্তু আক্ষেপচারা থেকেই যায়। এই যে রেশনাল চয়েস থিওরি বা যুক্তিসঙ্গত নির্বাচন তত্ত্বটা যে বললাম, এর কিন্তু শক্তি বা দুর্বলতা আছে, কিন্তু সব থিওরিরই থাকে, অর্থাৎ কিছু একটু ভালো দিকও থাকে এবং খারাপ দিকও থাকে। তো সেটা আমাদের জানতে হবে, তাহলেই আমাদের কাছে এই থিওরিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর হলো এই যে নির্বাচন তত্ত্বটা বললাম, এটা কিন্তু শুধুমাত্র অর্থশাস্ত্রই নয়, এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান, অর্থনৈতিক ভূগোল, সমাজতত্ত্ব প্রভৃতি ক্ষেত্রে প্রয়োগের উপযুক্ত। ঠিক আছে, 2 নম্বর হলো এই যে আমি এতক্ষণ ধরে বোঝালাম, এখানে কিন্তু প্রত্যেক মানুষকে, অর্থাৎ যে সিদ্ধান্ত নিচ্ছে তাকে কিন্তু ধরে নেওয়া হচ্ছে সে ইকোনমিক ম্যান, ফলে যে সিদ্ধান্ত নিচ্ছে তার ফলে কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না, সে কিন্তু নিজের স্বার্থকে রক্ষা করেই সে সিদ্ধান্তটা নিচ্ছে, তার ফলে যে ইকোনমিক ম্যানের যে ব্যবসা সেটা কিন্তু আরো লাভে পরিণত হচ্ছে। 3 নম্বর হলো ব্যক্তির যুক্তিসঙ্গত নির্বাচন তার সময়, শিক্ষা, সামাজিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, রুচি, সংস্কৃতির উপর নির্ভর করে, অর্থাৎ একজন যে সব জ্ঞান সম্পন্ন মানুষ যার মধ্যে শিক্ষা আছে তার নির্বাচন একরকম হবে, আর যে নিরক্ষর ব্যক্তি যার মধ্যে শিক্ষা কম আছে তার নির্বাচন আরেক রকম হবে। তো সেটাই বলা হচ্ছে পয়েন্টে। 4 নম্বর হলো হারবার্টের সাইমন 1957 খ্রিস্টাব্দে তার মডেল অফ ম্যান গ্রন্থে দেখিয়েছেন যে মানুষ যে সিদ্ধান্ত নেয় কিছুটা যুক্তিসঙ্গত আর কিছুটা যুক্তিসঙ্গত নয়, অর্থাৎ সে যুক্তিবিহীনও সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটা বললাম যে শিক্ষার অভাব থাকলে যা হয়। তো সেটাই বলা হয়েছে ক্রিটিসিজমে। তো আশা করি বোঝাতে পেরেছি আজকে টোটাল রেশনাল চয়েস থিওরিটাকে একটা ভিডিওতে এবং খুব সহজ ভাষায় উদাহরণ সহ। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝে গেছো, আর যদি সত্যি বুঝে গিয়ে থাকো তো ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর যদি না বুঝে থাকো বা আরেকবার যদি বোঝাতে হয় বা বুঝতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, আবার বুঝিয়ে দেবো। আর নেক্সট ভিডিও তোমরা কি টপিকে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে এরকমই ভিডিও তোমরা পেতে পারো। তো